সফল গার্ডেনিংয়ের জন্য আমাদের বেশ কিছু টিপস এবং ট্রিক্স জেনে নেওয়া দরকার, যেটা কিনা 2026-এ নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি বোধহয় একটু বেশি ভালো আছি, তার কারণটা শীঘ্রই বুঝতে পারবেন। আর ওই যে বললাম যে সফল গার্ডেনিংয়ের জন্য বেশ কিছু টিপস এবং ট্রিক্স জানা থাকা দরকার। অনেকেই মনে করে যে মাটিতে বীজ পুঁতে দিলেই গাছ হয়ে যায়। এই মনে করাটাও ভুল না, তবে তার জন্য আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলোকেই চুজ করা হয়। বাংলাদেশ থেকে নিয়ে যে কোনো গরম কান্ট্রির জন্য, গরম দেশের জন্য এই স্বপ্নটা একদমই সঠিক। কিন্তু আমরা যারা শীতপ্রধান দেশে থাকি, এখানে ফসল ফলানো হচ্ছে সোনার মুরগিতে ডিম দেওয়ার বরাবর। তার মানে বুঝতেই পারছেন যে একটি বীজ থেকে রুটিং করে চারা বানানো, সেই চারা থেকে ফল খাওয়াটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু কিছু ট্রিক্স বা টিপস যদি আপনারা ফলো করেন, এই সফলতাটা আপনারাও পেতে পারেন। তো চলেন আমি আপনাদের সাথে আজকে সেই ভিডিওটা শেয়ার করব যে আমরা এই মাসের 10 তারিখ থেকে, জানুয়ারি 10 তারিখ থেকে প্রথম এবছরের জন্য বীজ রোপণ করব। কিন্তু চাইলেই কিন্তু রোপণ করা যায় না। রোপণ করার আগে আমাদের কিছুটা কাজ আছে, সেটা করে নিতে হয়। আর সেটা কি, চলেন সেটাই শেয়ার করি। বীজ জার্মিনেশনে করি বা জার্মিনেশন ছাড়া আমরা যে মাটিতে দিব, আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় বীজটা লাগানোর জন্য। এটাই অনেকের ধারণা। আর আমরা যারা অনেকেই নতুন করে বাগান শিখেছি, তারা নতুনদের এতটাই ঘাবড়ে দেই যে সবার জন্য বাগানটা একদম অনেক কঠিন হয়ে যায়। আসলে যারা নতুন করে একদম বীজ থেকে জার্মিনেশন করে বা জার্মিনেশন ছাড়া চারাটি বানাবেন, তাদের জন্য আমি জাস্ট 3টি জিনিসই বলে দিচ্ছি। যেহেতু আমাদের মাটিটা গ্যারেজে থাকে বা আমরা যদি সব থেকেও কিনে নিয়ে আসি, মাটিটার যে তারতম্য বা যে তাপমাত্রা, এটা অনেক হাই থাকে, যে কারণে এখানে বীজ দেওয়ার পরপর বীজটা পচে যাওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি। তো এই যে কম্পোস্ট মাটি, এই কম্পোস্ট মাটিটা না দিলেও কোনো সমস্যা নেই, বীজ থেকে গাছ বের হবে। গাছ বের হওয়ার জন্য কম্পোস্ট মাটির দরকার হয় না, এটা একটা খাদ্য বলা চলে। ছোট গাছে খাদ্য না দিলেও চলে, কিন্তু আমাদের বীজ থেকে গাছ বের করার জন্য কোকোপিটই যথেষ্ট। ওইটার ভিতরেই চমৎকার গাছ বের হয়ে যায়। কিন্তু যেহেতু আমি অনেকবার পটিং করব না, আমি দেখেছি আমার অনেক লাভলি ভিউয়ার্স বা অনেক আশেপাশের ভাই বন্ধুরা সবাই কি করে 4 থেকে 5 বার গাছটাকে রিপটিং করে একদম সামার আসার আগ পর্যন্ত। আমি কি করি, আমি একবার গাছটাকে লাগাই, তারপর আমি শুধু একবার রিপোর্টিং করি, তারপর সরাসরি বাগানে চলে যাই। তো এই জন্য আমি যে কাজটা করি সেটাই শেয়ার করছি, আশা রাখছি সবার উপকারে আসবে। এখানে আমি 10 ইঞ্চির পটে মাটি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পট পর্যন্ত। এটা 10 ইঞ্চির পট, আমি হাফ মাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি এই যে 1 পট কোকোপিট, দেখতেই পাচ্ছেন। এই কোকোপিটটা হচ্ছে ইটের মতন শক্ত আসে। আমি গত বছর কিনেছি, তো সেখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে মোচড় দিতে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো গুঁড়ো করে আমি একটি পটে রেখে দিয়েছিলাম। ঠিক 1 বছর পর আবার ঠিক একই জিনিস আমি পেলাম, কিন্তু আমি ধরতে পারছি না, এতটা বরফ হয়ে গেছে, এতটাই ঠান্ডা। আর এটা আমার গ্যারেজে ছিল, তাই হুট করে এখন যদি বীজ দেই, বীজটা নষ্ট হয়ে যাবে। সো আমাদের যে করণীয়, আমাদের মাটির ভিতরে এই কোকোপিটটা দিতে হবে, আর তার সাথে সাথে দিতে হবে এখানে 2 টেবিল স্পুন কফি। ঠিকই শুনেছেন, এটা হচ্ছে খাবারের কফি। ব্যাস, এই 3টা জিনিস যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের কোনো বীজ পচে যাবে না, এটা গ্যারান্টি। ভালো করে এখন হাতের সাহায্যে এগুলোকে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাটি, কফি এবং কোকোপিট। এখানে পারলাইট দেওয়ার কোনো দরকার নেই, বালি দেওয়ার কোনো দরকার নেই। বালিটা আমরা ব্যবহার করব কখন সেটাও বলা হবে, ইটের গুঁড়া কখন ব্যবহার করব সেটাও বলা হবে। একদম নতুন জার্নিতে এই 3টা জিনিসই আমাদের জন্য যথেষ্ট। এই হচ্ছে যে আমি মাটিটাকে একদম প্রসেস করে নিয়েছি, সব কিছু একে অপরের সাথে মিশে একাকার। আর কতটা শুকনো আছে, যেহেতু মাটির বস্তাগুলো আমি বাগানে রাখিনি, আমার গ্যারেজে রেখেছি, সেই হিসেবে অনেক 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 বেশি ভালো আছে। আর কাজটা আমি প্রস্তুত করছি আমার ছেলে মেয়েগুলোকে কাছে নিয়েই। যেহেতু স্কুল হলিডে চলছে, তাই আমার নামে নাও প্লে করে ওদেরকে কাছে নিয়ে আমাকে কাজগুলো করতে হয়। ওরা ভাই কোথায় যাবে, আমারই পার্ট। ওরা পাশে থাকে, প্লে করে, তাই কাজগুলো করতেও আমার অনেক বেশি ইজি হয়ে যায়। তো এই যে আমরা মাটিটা মিশিয়ে নিয়েছি, এই যে কতটা শুকনো বুঝতেই পারছেন, কোনো কিন্তু মাটিটা ভিজা নেই। আর এটা একটাই কারণ, আমার গ্যারেজে ছিল, এটার যে তাপমাত্রা খুবই ভালো মেনটেন হয়েছে, গ্যারেজে কোনো হিটিং সিস্টেম নেই,
কিন্তু এক্সট্রা যে আর্দ্রতা সেটা আসলে মাটির ব্যাগে পাইনি। তো এই যে এভাবে করে মিক্স করে আমরা মাটিটার ভিতরে কি বীজ লাগিয়ে দিব? না, এখন আমরা বীজটা লাগাবো না। এভাবে মাটিটাকে রেডি করে আমরা রেখে দিব পুরোপুরি 5 দিন। আর যেহেতু আমরা ঘরের ভিতরে এত হিউজ পরিমাণে কিছু রাখতে পারবো না, তাই 10 ইঞ্চির একটি পটে 1 পট করে মাটি বানালে আপনারা কিন্তু এই যেইটুকু মাটি আমি বানিয়েছি এখানে 100টা চারা আপনারা তুলতে পারবেন। জি হ্যাঁ, কারণ আমরা একটা একটা করে এখন রিপোর্টিং করছি না, আমরা শুরুতেই বীজ থেকে চারাগুলো বানিয়ে নিব, তারপর আমরা রিপোর্টিং করব। সো এখানে কিন্তু প্রায় 100টা গাছের জন্য মাটি রেডি, টু বি অনেস্ট যেটা। তো এইরকম করে আপনারা মাটি রেডি করে 5 দিন রেখে তারপরে বীজ দিয়ে আবারও 1 বালতি মাটি এইভাবে আপনারা রেডি করে রাখবেন পরবর্তী বীজের জন্য। আর জানুয়ারি মাসে আমরা তো সব গাছ লাগাচ্ছি না, লাগাচ্ছি শুধু হরেক রকম বেগুন, হরেক রকম মরিচ আর হরেক রকম টমেটো। তো এই জন্য মাটিটুকু আমাদের প্রস্তুত করে নিয়ে 2 বালতি মাটি আমাদের জন্য যথেষ্ট। তো আমি বলবো যারা নতুন করে গার্ডেনিং করতে চাচ্ছেন তারা এই কাজটি অবশ্যই করে রাখেন, মাটিটা প্রিপেয়ার করে রাখেন। 10 তারিখে আমার সাথে সাথে জার্নি শুরু করতে পারবেন। আর 10 তারিখে আমরা জার্নি শুরু করব, তার মানে হচ্ছে আমরা 7 তারিখে বীজ রোপণে রেখে দিব 3 দিনের জন্য। রুটিন হলেও আমরা বীজটা মাটিতে দিয়ে দিব, রুটিন না হলেও দিয়ে দিব, কারণ 3 দিনে টিস্যু পেপারে থেকে আমাদের বীজটা ফার্টাইল অলরেডি হয়ে যাবে। সো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন। এমন নয় যে আমরা রুটি বেলতে পারি, গোল করতে পারি, তাতে কিন্তু লাভ হয় না। রুটিটা বানানোর জন্য যে আমাদের ডো, সেই ডোটা পারফেক্ট হতে হবে। তো গাছটা সুস্থ করার জন্য শুরু থেকে গাছটাকে আমাদের এইরকম ভালো একটা মাটিতে দিতে হবে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।